হাজারো মানুষের রক্তের ঋণে আবদ্ধ একটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বারবার হোঁচট খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন বাস্তবতাকে স্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি, বড় দলগুলোর অসহযোগিতাই এর জন্য দায়ী। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দুর্বল রাষ্ট্র পরিচালন নীতি, আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 1952, 1990, 2024 সাল ছাত্রদের আন্দোলনে ভিত নড়ে উঠেছিল ক্ষমতাসীন মসনদের। এবার তাদের চাওয়া ছিল নতুন করে বাংলাদেশ বিনির্মাণে, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেখানে সাধারণ মানুষ তাদের মতো করে কথা বলতে পারবে। 16 বছরের প্রবল প্রতাপশালী সরকারের মসনদ ভেঙে খান খান হয় মাত্র 16 দিনের জনস্রোতে। ইতিহাস সৃষ্টিকারী বিপ্লবে ঝরে গেছে সহস্রাধিক তাজা প্রাণ। আবু সাইদের মতো মৃত্যুকে আলিঙ্গন করে যেসব শিক্ষার্থীরা শোষণমুক্ত সাম্যের নতুন বাংলাদেশ চেয়েছিল, এ 6 মাসে তার কতটুকু পেয়েছে বাংলাদেশ? রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতান্ত্রিক যে চর্চা, এখন তো সবাই বলে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, আসলে তারা মুখে বলে কিন্তু তাদের নিজেদের মধ্যেই গণতন্ত্রের কোনো প্র্যাকটিস নাই। আমাদের একটা চাওয়া ছিল যে আমরা স্বাধীনভাবে একটা কাজকর্ম করব, স্বাধীনভাবে চলাফেরা করব, কিন্তু আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই জিনিসটা পাচ্ছি না। ওই সময়ে যে ল অ্যান্ড অর্ডারটা ভেঙে গেছিল আর কি, প্রশাসনের দোষ হচ্ছে যে প্রশাসন কন্ট্রোল করতে পারতেছে না। রাষ্ট্রের যত বিশৃঙ্খলা অনিয়ম ভেঙে দিতে সংবিধান, নির্বাচন, পুলিশ সব ক্ষেত্রে সংস্কারের যে চিন্তা, তা কতটুকু করা সম্ভব হচ্ছে? লেজুর বৃত্তির জায়গা, লাল ফিতার দৌরত্বের জায়গায় যেন না যায়, সেটির উপর অত্যন্ত দুঃখজনক সেখানে এক ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। এই সরকার যতটা এক্ষেত্রে আপনার প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখার প্রয়োজন ছিল, সরকার রাখেনি। আপনাকে যদি সব পক্ষ অসহযোগিতা করে একটি বিপ্লবের ঘোষণাপত্র বিপ্লবীরা চেয়েছে, কিন্তু তারা সেটির বিরোধিতা করেছে। সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দেওয়ার পেছনে সরকারের দুর্বল নীতি ও পতিত স্বৈরাচারের মাথাচাড়া দেওয়ার যুক্তি তুলে ধরেন বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ। তাদের পক্ষে সবটা সংস্কার করা সম্ভব, এটা আমরাও মনে করি না। ভবিষ্যৎ পার্লামেন্ট, সেখানে কিন্তু জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার, তারা সেই কাজগুলো শেষ করার জন্য উদ্যোগ নিতে পারবে এবং তাদের পিছনে জনগণের সমর্থন থাকবে। আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে তারুণ্য গর্জে উঠেছিল 2024 সালে, সেখান থেকেই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল, তা সঠিক পথে কতটুকু এগোচ্ছে? তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, নির্বাচিত দলগুলো কখনো মৌলিক সংস্কার করেনি। এর আগেও আমরা বহুবার দেখেছি যে রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বলে তারা সংস্কার করেনি। 50 বছর পার হওয়া যাওয়ার পরেও আমরা আমাদের গণতন্ত্র ঠিক করতে পারি নাই, রাজনৈতিক কালচার ঠিক করতে পারি নাই। গণ অভ্যুত্থানে সামনের সারিতে থাকা দলগুলোর মধ্যে পরস্পর বিরোধ, ধুঁকতে থাকা অর্থনীতি ও আওয়ামী লীগের ক্রমাগত বিরোধিতার মুখে রাষ্ট্র কতটা শক্ত ভিতের উপর দাঁড়াতে পারবে, তা নিয়ে সন্দেহ আছে বিশিষ্টজনদের। কাগজ কলমে যাই বলুক, তাদের সংবিধানে যাই থাকুক না কেন, প্র্যাকটিক্যালি আসলে তারা ক্ষমতার সাথে রাজনীতি করতে চায়। সুতরাং সংস্কার করতে গেলে যদি ক্ষমতা দুর্বল হয়ে যায়, তাহলে তারা সেটা করতে দিবে না। বাংলাদেশে এখন যে সংসদটা আছে, আপনি কি এই সংসদটাকে ফুল ব্যবহার করতে পারছেন? এই সংসদটা কি কার্যকর? একেবারেই কার্যকর না। তবুও জনগণের বিপরীতে দাঁড়ানো ফ্যাসিবাদের এমন পতনে নতুনভাবে রাজনীতিতে একই চর্চা হবে না বলে বিশ্বাস সাধারণ মানুষ ও বিশ্লেষকদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে আসছে শিগগিরই। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর তীরে 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে 660 মেগাওয়াটের প্রথম ইউনিটের পরীক্ষা নিরীক্ষা কমিশনিং সম্পন্ন করে উৎপাদন শুরু করেছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা বলেছেন, মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে আসবে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। পটুয়াখালীর রামনাবাদ নদীর তীরে নির্মিত 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে শীঘ্রই। তাই শেষ মুহূর্তে চলছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। ইতোমধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য ব্যাকফিট পাওয়ার রিসিভ করার জন্য পার্শ্ববর্তী আমতলীতে 400 কেভি সুইচিং স্টেশন ও 20 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে।
কেন্দ্রটির 660 মেগাওয়াটের প্রথম ইউনিটটি পুরোপুরি প্রস্তুত বলে জানান প্রকৌশলীরা। আশা করতেছি মার্চ 2025-এ আমরা বাণিজ্যিকভাবে আমরা 660 মেগাওয়াট আমরা ন্যাশনাল গ্রিডে দিতে সক্ষম হব। আমাদের প্ল্যানিং আছে যে আমরা জুনের আমরা বাণিজ্যিকভাবে আমরা ন্যাশনাল গ্রিডে সেকেন্ড ইউনিট থেকে 660 মেগাওয়াট দিতে চাচ্ছি। বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, আর জুনের মধ্যে 660 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটও উৎপাদনে যাবে। আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে আমরা আশা করছি জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো তাতে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার 10% চাহিদা আমরা পূরণ করতে পারবো। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে, ফলে পরিবেশের উপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান বাংলাদেশ ও চীনের প্রকৌশলীরা। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের 6 মাস পূর্তি আজ। 2024 সালের 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে আওয়ামী লীগের 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। ঐতিহাসিক এই বিপ্লবের বিজয়ের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল, যা 2024 সালের 5 আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতে পালিয়ে যান। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তার মা ও খালার যোগসাজশে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে তহবিল আত্মসাৎ করে সেই অর্থ দিয়ে লন্ডনে বাড়ি কিনেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু টিউলিপ সিদ্দিকী নন, তার পরিবারের অন্যান্য সদস্যরাও লন্ডনে বিভিন্ন বাড়ি বা ফ্ল্যাট পেয়েছেন, যার মধ্যে 6,50,000 পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট এবং উত্তর লন্ডনে 15,80,000 পাউন্ড মূল্যের একটি বাড়ি। তদন্তকারীদের দাবি, এসব লেনদেন আন্তর্জাতিক মানি লন্ডারিং চক্রের মাধ্যমে পরিচালিত হয়েছে এবং কর্তৃপক্ষ এখন সেই সম্পদের প্রকৃত অর্থের উৎস তদন্ত করছে। বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন কমিশনের চেয়ারম্যানগণ। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা ডক্টর ইউনূসের কাছে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় সেখানে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা স্বল্প সময়ের মধ্যে এই প্রতিবেদন প্রস্তুত করার জন্য কমিশনের সব সদস্যদের ধন্যবাদ জানান। একে জাতি এবং পৃথিবীর জন্য ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন তিনি। বিচার বিভাগ ও জনপ্রশাসনের কাছ থেকে হেনস্থার শিকার হননি দেশের এমন কোনো নাগরিক নেই বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। কমিশনের দেয়া এসব সুপারিশ রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের সম্মতিতে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের মানুষ তাদের নাগরিক অধিকার ফেরত পাবে বলেও উল্লেখ করেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অধিকার। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 এবং যাবজ্জীবনপ্রাপ্ত 25 আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সাথে মামলাটি বিদ্বেষপূর্ণ বলেও জানিয়ে আদালত মন্তব্য করেছেন বলেও জানিয়েছে আইনজীবীরা। এছাড়া অতীতে এই মামলার রায় নিয়ে আদালত পক্ষপাতিত্ব করেছেন বলেও আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। এর আগে গত 30 জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়।
এদিকে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। আহত হয় এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর সহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। রায় ঘোষণার পর বেলা 12টার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে। সেখানে এই মামলার আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনএক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা। পর্যাপ্ত সাহায্য না পেয়ে জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের পরিবারগুলো হতাশ হয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরকারকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শহীদ পরিবার, আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন। এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা যায়। এই জন্য অসমাপ্ত রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এই কাজে দিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা, সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ। বিশ্ব মানবতার শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের দ্বিতীয় ও শেষ ধাপের মোনাজাতে দোয়া করা হয় দেশের কল্যাণ কামনায়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। হাসান মাহমুদের রিপোর্ট। মোনাজাতে অংশ নিতে বিভিন্ন দিক থেকে তুরাগপাড়ে ছুটে আসে মুসল্লিরা। বেলা 12টার পর শুরু হয় মোনাজাতের মুহূর্ত। 160 একরের মাঠ ছাড়িয়ে ক্ষমার ফরিয়াদে যুক্ত হয় লাখো লাখো হাত। মহান আল্লাহর কাছে পাপ মুক্তির বিনীত প্রার্থনায় সমবেত মানুষের আমিন আমিন ধ্বনি। যে যেখান থেকে পেরেছেন যুক্ত হয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপের মোনাজাতে। দোয়া করা হয় বিশ্ব মুসলমানের শান্তি ও ঐক্য কামনায়, আর পরকালীন মুক্তির নিবেদনে ভিজে ওঠে চোখ। সম্মিলিত দোয়ায় শেষ হয় মোনাজাত। দেশ ও জাতির জন্য দোয়া করেন মুসল্লিরা। আল্লাহ পাকের দিনের উপর চলতে পারে, দিন মাইনাস চলতে পারে, এই দোয়া করা হয়েছে বেশিরভাগ। বাবা মার জন্য দোয়া করছে, পরিবারের জন্য দোয়া করছে, দেশবাসীর জন্য দোয়া করছে। শাহজাদ রাসূলের উম্মত, খাঁটি উম্মত যেন হইতে পারে এবং আল্লাহ তাআলা খাস বান্দা হিসেবে চলতে পারে। দোয়া শেষে যে যার মতো বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। কেউ বাসে, সিএনজিতে, ভ্যানে, কেউ বা হেঁটে পার হন গন্তব্যে। আল্লাহ এক এই কালেমা, নামাজ, এলম অর্থাৎ জ্ঞান ও জিকির, একরামুল মুসলিমিন বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, সহিনিয়ত এবং দাওয়াত অর্থাৎ তাবলিগ, এই 6টি কাজের উপরেই মূলত দাস দেওয়া হয় এই বিশ্ব ইজতেমায়। এবং এইখান থেকে মুসল্লিরা ছুটে যান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই বাণী নিয়ে বিশ্বের বিভিন্ন দরবারে। তাই হানাহানি বন্ধ করে বিশ্ব ইজতেমা বারবার আসুক ফিরে, এমনটাই প্রত্যাশা এইখানে আসা সাধারণ মানুষেরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। টঙ্গীর ইজতেমা থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছেন গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, আমরা প্রতি বছরই কিন্তু দেখি যে ইজতেমার শেষে বাড়ি ফেরা মুসল্লিদের একটা ভোগান্তি। তো এবার বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন, তো বিশ্ব ইজতেমা যেমন শুরু হয়েছিল ইমান, আমল এবং আখলাকের বয়ানের মাধ্যমে, আজকে আমিন আমিন ধ্বনিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে তারা ইজতেমা শেষ করেছেন। এখন মুসল্লিদের স্রোত শুরু হয়েছে মহাসড়কের দিকে। যে সমস্ত মুসল্লিরা ইজতেমার অভ্যন্তরে অবস্থান করেছিলেন, এখন তারা সবাই মহাসড়ক দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। এখন এখান থেকে টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত যে গাড়ির অনেকটা চাপ রয়েছে,
এবং দীর্ঘ লাইন ধরে মুসল্লিরা চৌরাস্তার দিকে যাচ্ছে এবং বুটবাজার পর্যন্ত তারা পায়ে হেঁটে যাচ্ছে। আর এই দিক থেকে টঙ্গী ইজতেমা ময়দান থেকে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত আমি দেখেছি মুসল্লিরা পায়ে হেঁটে যাচ্ছে এবং ট্রেনের অবস্থা কি, ট্রেনগুলো ট্রেনে অনেক চাপ রয়েছে এবং মুসল্লিদের জীবনের ঝুঁকি নিয়েও তারা বাড়ি ফিরছে। যে সমস্ত মুসল্লিরা তাদের যানবাহন দূরে রেখে এসেছিলেন তারা এখন সেখানে তাদের যে ল্যাগেজ যে সেগুলো নিয়ে তারা এখন বাসের দিকে যাচ্ছেন। এখান থেকে অন্তত 2-3 কিলোমিটার তারা পায়ে হেঁটে তাদের নির্ধারিত যানবাহনে তারা উঠবেন এবং এই যানবাহন যখন আবার মহাসড়কে আসবে তখন আবার দীর্ঘ যানজট শুরু হবে। এই ইজতেমা শেষ হওয়ার পরে যে যানজট এবং মহাসড়কে মুসল্লিদের ভোগান্তি, এটা অবশ্য চিরচেনা এবং এই চিরচেনা ভোগান্তিকে মাথায় নিয়ে মুসল্লিরা এখন বাড়ি ফিরছেন। এই ছিল মহাসড়কের অবস্থা। শাওন, জানছিলাম ঘরে ফেরা মানুষের খবর। পুলিশকে বাদ দিয়ে স্বাধীন তদন্ত সংস্থা গঠন, দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা ও উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। আর দেশকে 4টি প্রদেশে ভাগ করা রাজধানী ঢাকার জন্য ক্যাপিটাল অথরিটি গঠন, নতুন 2টি বিভাগ প্রতিষ্ঠা, মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানো, জেলা প্রশাসকের পদবি পরিবর্তন এবং উপসচিব তদূর্ধ্ব পদের জন্য প্রশাসন ও অন্যান্য ক্যাডারে কর্মকর্তা সমানুপাতিক করার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে 2 কমিশন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী তাদের স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে কমিশনের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে রাখা সূচনা বক্তব্যে ডক্টর ইউনূস এসব প্রতিবেদনকে জাতি ও পৃথিবীর জন্য ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা। নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। বিচার বিভাগীয় সংস্কার কমিশন মোট 352 পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করেছে, যেখানে মামলাজট কমিয়ে নিয়ে আসা, আদালতের বিকেন্দ্রীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে জনপ্রিয় করা, আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড আদালতের বাইরে রাখা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। নানা ধরনের ইনফ্লুয়েন্স অভিযোগ আছে, যে কারণে পুলিশের তথা টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে। সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। জনপ্রশাসন সংস্কার কমিশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বেশ কিছু সুপারিশ করেছে, যেখানে নাগরিকদের সেবাপ্রাপ্তি সহজতর করতে বিভিন্ন পর্যায়ে গণশুনানির ব্যবস্থা রাখা, জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠন, সেবা প্রদানের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে রাখা, কুমিল্লা ফরিদপুরকে বিভাগ করা সহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক এই পদবিটি নিয়ে মানুষের মধ্যে নানান ভুল বোঝাবুঝি আছে, সেই জন্য আমরা এটাকে এই 2টি পদবি চেঞ্জ করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার আর উপজেলা কমিশনার, সাব ডিস্ট্রিক্ট কমিশনার করার জন্য প্রস্তাব করেছি। যদি 4টা প্রভিন্স করা যায় তাহলে আমাদের ধারণা রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে, কারণ ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ একবার বসে গেলে সে হি অর শি ক্যান কন্ট্রোল দি এন্টায়ার কান্ট্রি। ইনফ্লুয়েন্স প্রভিন্স হইলে এটা আমরা মনে করি যে এটা সম্ভব হবে না। একই সাথে সুপারিশ করা হয়েছে বেসামরিক পদগুলোতে প্রেষণে সামরিক কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার জন্য। জ্যেষ্ঠ আমলা নিয়োগের জন্য সুপেরিয়র এক্সিকিউটিভ সার্ভিস প্রতিষ্ঠার সুপারিশ করে সেখানে 5% সরকারি কর্মকর্তা ভিন্ন ব্যক্তিদের নিয়োগের বিধান রাখা হয়েছে। 5% যাতে বাইরের থেকে বিদেশে আছে কেউ আসতে চায়, তাদেরকে যদি এরকম প্রতিভাবান হয় তাদের যাতে আনা যায়। ডেপুটি সেক্রেটারি লেভেলে আমরা পদোন্নতির ক্ষেত্রে এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা
আছে আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি এবং অবশিষ্ট 50% অন্যান্য সকল সার্ভিসের জন্য খোলা থাকবে। কার্যকারিতা না থাকায় জেলা পরিষদ অবলুপ্ত করা এবং মন্ত্রীর পিএস এপিএস ক্যাডার সার্ভিস থেকে না নিয়ে সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়ার সুপারিশও করেছে জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিশন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের 6 মাস আজ। এই সময় অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টি মেলেনি, তবে আশাহত হবার মতো পরিস্থিতিও নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা চ্যালেঞ্জ এবং রাজনীতি নিয়েও। রকুনুদ্দিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের 6 মাস পার হয়েছে। টানা 1.5 দশক ক্ষমতায় থাকার পর 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এই সময়ে কি করতে চেয়েছেন আর কি করতে পেরেছেন তারা? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা সহ সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? প্রশ্ন ছিল পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। সন্তুষ্টির অনেক জায়গা বাকি রয়ে গেছে, কিন্তু আশাহত হওয়ার সুযোগ আমি দেখি না। আরেকটা কথা হচ্ছে যে আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, যেই শক্তি নিয়ে, ওই চ্যালেঞ্জগুলো অন্য কোনো সরকারকে এইরকম শক্তি নিয়ে এবং এইরকম ভঙ্গুর পরিবেশে কিন্তু মোকাবেলা করতে হয়নি। 16 বছরের নিপীড়নমূলক শাসনাবর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা মনস্তত্ত্ব হয়ে যায়। তারাই কিন্তু রাস্তায় এই ছাত্র জনতার সাথে মুখোমুখি অবস্থানে ছিল। সেখানে তাদের নৈতিক মনোবল ভেঙে যাওয়ার একটা ব্যাপার আছে। সংস্কার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার, তাই কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার বসবে রাজনৈতিক দলগুলোর সাথে এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থেই আসলে সংস্কারটা হওয়া দরকার। বলেন শিক্ষার্থীরা রাজনৈতিক দল করতেই পারে, তবে সমর্থন থাকছে না অন্তর্বর্তী সরকারের। যখন কেউ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ না থাকে তখন তারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে সুবিধা পাওয়ার প্রশ্ন তো আসেই না। অন্তর্বর্তীকালীন সরকার যদি তার অংশ না কিন্তু তাকে কেউ সুবিধা দিচ্ছে এরকম ঘটনা ঘটায়, তাহলে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বলবে। তারা সেটা কিন্তু বলেনি, তারা বলছেন যদি। 5 আগস্টের পর থেকে দাবি দেওয়া নিয়ে সড়কে নামছেন অনেকেই। তাদের সাথে সমঝোতা করতে যাচ্ছেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ বিষয়ে কি ভাবছে সরকার? আপনি যদি সরকারের পার্ট হিসাবে দেখেন, আমি বলবো উত্তরটা না। কিন্তু শিক্ষার্থী আন্দোলনকারী হিসেবে তার কিন্তু কিছু মোরাল স্ট্রেংথ আছে, তার একটা নৈতিক অবস্থান আছে। সেই নৈতিক অবস্থানটাকেই সে কাজে লাগাচ্ছে। কারণ আমাদের সরকারটা তো শিক্ষার্থীদের অভ্যুত্থানের ফলেরই একটা সরকার। এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে উত্তরণের যে যন্ত্রণাটা, উত্তরণের যে সময়টা, উত্তরণের যে প্রক্রিয়াটা, এটা তার জন্যই হচ্ছে। বায়ু দূষণ রোধ, বনভূমি উদ্ধার, পলিথিন নিষিদ্ধ ও নদী খাল দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। এই গতিতে চললে কয়েক বছর পর সংকট কেটে যাবে বলেও আশাবাদ পরিবেশ উপদেষ্টার। বাজেট সহ কর্মপরিকল্পনা পেয়েছি। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। পালিয়ে যাওয়ার আগে স্বৈরাচার যত হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সংস্কারে কথা বলে সব প্রক্রিয়া দীর্ঘায়িত করা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি। ফেনী সোনাগাজীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। 2016 সালে বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া ফেনীর সোনাগাজীর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বলেন, বিগত 15 বছরে ফ্যাসিবাদীদের করা গুম, হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে অনেকে অপরাধে উৎসাহিত হবে। আর বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তারেক রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত হলেই শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা পাবে। আর সংস্কারের নামে নির্বাচন বিলম্বের কোনো দুরভিসন্ধি চলছে কিনা এমন প্রশ্নও তার। আজ আমাদেরকে দেখতে হবে
সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তির তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। সকলকে কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তদন্ত চলাকালীন বিদ্রোহী নারী ফুটবলারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কোচ পিটার বাটলার। সাফ জানিয়েছেন, হয় তিনি থাকবেন, না হয় বিদ্রোহীরা। তদন্ত কমিটিকে রীতিমতো হুমকির মধ্যে ফেলেছেন এই ইংলিশ কোচ। এদিকে গণধর্ষণ ও হত্যার হুমকিতে থানায় সাধারণ ডায়েরি করেছেন সাফ জয়ী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। রিপোর্ট কুশলী আসিরের। কোচ ও নারী ফুটবলারদের দ্বন্দ্ব নিয়েই তদন্ত এখনও শেষ করতে পারেনি কমিটি। তার মাঝেই বিস্ফোরক মন্তব্য করে ফুটবল অঙ্গনটা যেন কাঁপিয়ে দিলেন পিটার বাটলার। দুপক্ষকে নিয়ে সভাপতির বসার আগেই বিদ্রোহী ফুটবলারদের নিয়ে নিজের অবস্থানটা বুঝিয়ে দিলেন নারী দলের এই কোচ। সাবিনারা অনুশীলন বয়কট করলেও বাকিদের নিয়ে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন পিটার। মেয়েরা যা করছেন তা গ্রহণযোগ্য নয়। ওরা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, এটা বোকামি। এসব বন্ধ হওয়া উচিত। কোনো সমঝোতা নয়, হয় ফুটবলাররা থাকবেন, না হয় আমি। জাতীয় দলের এই দুর্দশার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি পেয়েছেন মাতসুমি সুমাইয়া। ইনস্টাগ্রাম পেজে তাকে গণধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন সাফজয়ী এই ফরওয়ার্ড। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য নেই বাফুফের। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, যেহেতু আমার প্রেসিডেন্ট আজকে ব্যাক করতেছে, আমরা এইসব কথা বলে আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার কোচ ফুটবলারদের দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা বিশেষ তদন্ত কমিটির। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা।